প্রিয় ছাত্রীরা, আগের দিন আমি লেসন 11 অর্থাৎ শিপরেক্ট সেলরের শিরোনাম, লেখক এবং বিষয়বস্তু সম্পর্কে একটা ছোট আলোচনা করেছি। আমরা সেই বিষয়ে জেনেছি। আজকের ক্লাসে আমরা প্রথম দুটি অনুচ্ছেদ পড়ে নেব। প্রথমে একটু লাইন বাই লাইন আমি পড়ছি, লেখাটা পড়ছি, তোমরাও আমার সঙ্গে পড়বে। আমি জাস্ট দুবার পড়ব। তোমরা প্রথমবার আমার পড়াটা শুনবে আর দ্বিতীয়বার আমার সঙ্গে তোমরা নিজেরাও উচ্চারণ করবে। প্রথমে আমি প্রথম অনুচ্ছেদটুকু শুধুমাত্র পড়ব এবং প্রথম অনুচ্ছেদটা বিস্তারিত আলোচনা হয়ে যাবার পর তারপর আমি দ্বিতীয় অনুচ্ছেদটি আবার লাইন বাই লাইন পড়ব। সেটাও দুবার পড়ব। প্রথমবার তোমরা শুনবে, বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে শুনবে, এবং দ্বিতীয়বার তোমরা আমার সঙ্গে নিজেরাও উচ্চারণ করতে পারো বা মনে মনে বলতে পারো। উচ্চারণ করলেই বেটার হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথম অনুচ্ছেদটি পড়ছি। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. I call it the Island of Despair. I was almost dead, and the rest of my ship's company was drowned. I had neither food, house, nor clothes. I feared I would be devoured by wild beasts. When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night. এরপর তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়বে। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. I call it the Island of Despair. I was almost dead, and the rest of my ship's company was drowned. I had neither food, house, nor clothes. I feared I would be devoured by wild beasts. When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night. Thank you. Thanks for listening to me. On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. 30 সেপ্টেম্বর 1659 খ্রিস্টাব্দের 1659 সালের 30 সেপ্টেম্বর আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো জাহাজডুবি হবার পর একটি তীব্র ঝড়ের দরুন জাহাজডুবি হবার পর এই নৈরাশ্যজনক, এই হতাশাব্যঞ্জক দ্বীপের কিনারে এসেছি। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উনি ঠিক কত তারিখে এই দ্বীপে এসে পৌঁছলেন। তো তারিখটা হলো সেপ্টেম্বর 30, 1659। খেয়াল রাখবে, 1659 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর তিনি প্রথম দ্বীপে এসে পৌঁছান। তাহলে কোন বছর তার এই শিপরেকটা ঘটেছিল? না, Crusoe was shipwrecked in the year 1659. And when did he arrive in the island? He on September 30, 1659. I call it the Island of Despair. আমি এটাকে হতাশার দ্বীপ বলি। কেন হতাশার দ্বীপ বলেন? তার কারণ he was after being shipwrecked, he was completely severed from human civilization, and at first he
didn't find any hope that he would again meet his old fellows. He would again go back to his own place of living. সেই জন্য উনি এটাকে হতাশার দ্বীপ বলেন, কোনো আশার আলো। হি ডিডন্ট ফাইন্ড এনি রে অফ হোপ, সেই জন্য উনি এটাকে হতাশার দ্বীপ বলেন। একেবারে গড ফরসেকেন একটা আইল্যান্ড, সেখানে গিয়ে উনি পৌঁছেছেন। I was almost dead and the rest of my ship's company was drowned. I was almost dead. আমি প্রায় মৃত, একদম মৃত প্রায় হয়ে গেছিলাম। And the rest of my ship's company was drowned. আর ক্রিউতে আর যারা ছিল, আমার সঙ্গী দলের বাদবাকিরা তারা ডুবে মারা গেছিল। I had neither food, আমার না ছিল খাদ্য, হাউস নর ক্লোথস, না বাসস্থান না তো জামা কাপড়। I feared, আমি ভয় পেয়েছিলাম, I would be devoured, আমাকে গিলে খাবে by wild beasts, বন্য জন্তুরা। আমি বন্য জীবজন্তুদের আহারে পরিণত হব। আমাকে বন্য জীবজন্তুদের দ্বারা ভক্ষণ করা হবে। When night came, যখন রাত্রি নেমে এলো, I slept in a tree, আমি একটা গাছে ঘুমোলাম। গাছে ঘুমোবেন না তো কোথায় ঘুমোবেন? সেখানে তো আর অন্য কোনো শেল্টার নেই, কোনো ঘর বাড়ি তো নেই। I slept in a tree, দেখো একদম বন্য জীবের মতো, একদম হিউম্যান সিভিলাইজেশনের আগে মানুষ যেভাবে বেঁচে থাকতো সেইভাবে ওনাকে জীবনযাপন করতে হবে এরপর। I slept in a tree, আমি একটা গাছে ঘুমোলাম। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিচার্স, বন্য জীবজন্তুদের ভয়ে, বন্য প্রাণীদের ভয়ে আমি গাছে ঘুমোলাম। কারণ ভূমিতে ঘুমোনোটা অনেক বেশি বিপজ্জনক হতে পারে, সেই জন্য গাছে ঘুমোলাম। ইট রেইনড অল নাইট, তার ওপরে আবার কি মানে অ্যাডেড টু দিস মিজারেবল সিচুয়েশন, added to this miserable situation, it rained all night, সারা রাত ধরে বৃষ্টিপাত হলো। এবার আমরা একটু শব্দের মানেগুলো দেখে নিই। মিজারেবল মানে দেখো প্রথম লাইনেই আছে আই মিজারেবল রবিনসন ক্রুসো। মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত, ভেরি আনহ্যাপি অর আনকমফর্টেবল, ঠিক আছে? এখানে মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত। এমনিতে যে জিনিসটা বা যে ঘটনাটা তোমার দুর্দশার কারণ হয় সেটাকেও আমরা মিজারেবল বলতে পারি, যেমন মিজারেবল সিচুয়েশন, হ্যাঁ। কিন্তু আবার ব্যক্তিটিকেও মিজারেবল বলা যেতে পারে, মানে মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত। এইখানে মিজারেবলের মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত, ভেরি আনহ্যাপি আর আনকমফর্টেবল। ভায়োলেন্ট মানে আমরা জীবজন্তুর ক্ষেত্রে তোমরা সবাই জানো ভায়োলেন্ট মানে তখন হয়ে যায় হিংস্র। এখানে ভায়োলেন্ট মানে হচ্ছে প্রবল, তীব্র, উদ্দাম, ভেরি স্ট্রং অ্যান্ড সাডেন, ইন্টেন্স, সিভিয়ার। হ্যাঁ, কোথায় আছে শব্দটা দেখো, অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল মানে বলে দিলাম রবিনসন ক্রুসো মানে আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, বিং শিপরেকড ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, একটি প্রবল ঝড়ের দরুন। স্টর্ম মানে তো ঝড়, তোমরা সবাই জানো, STORM, স্টর্ম মানে ঝড়। আর ভায়োলেন্ট মানে এখানে ভায়োলেন্ট মানে হলো প্রবল। হ্যাঁ, কেমন শোর, কুল, নদীর কুল, সমুদ্রের কুল, কিনারা। হ্যাঁ, কিনারায় এসে পৌঁছেছিলাম, কেমন শোর মানে কিনারায়। অন দিস ডিসমাল আইল্যান্ড, ডিসমাল মানে আজকে আমি আর করাবো না, কারণ ডিসমালের শব্দের মানে তোমরা সবাই জানো, তার কারণ আমি এই শব্দের অর্থ আগের ক্লাসে বলে দিয়েছি। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। দেখো উনি এটার নাম দিয়েছেন, সেই জন্য কিন্তু এখানে আইল্যান্ডের আইটা বড় হাতের আছে, যদিও আগের সেন্টেন্সে কিন্তু যখন অন দিস ডিসমাল আইল্যান্ড বলা হচ্ছে সেখানে ছোট হাতের আই আছে, এখানে কিন্তু আইল্যান্ডের আইটা বড় হাতের হয়ে গেছে, তার কারণ এটা ক্রুসো নাম দিচ্ছেন। আইল্যান্ড অফ প্রেপোজিশন বড় হাতের হয় না, সেজন্য ছোট হাতের। আবার এটা তুমি কিন্তু কোনো নভেলের নামের ক্ষেত্রেও দেখতে পাবে।
অফ মাঝখানে প্রেপোজিশন আর্টিকেল থাকলে সেগুলো কিন্তু বড় হাতের হয় না। অফ আইল্যান্ড অফ ডেসপেয়ার, ডেসপেয়ারের ডি আবার বড় হাতের হয়ে গেছে, কারণ এই আইল্যান্ড অফ ডেসপেয়ার পুরোটাই উনি নাম দিয়েছেন। ডেসপেয়ার মানে কি? আমি আগেই বললাম আইল্যান্ড অফ ডেসপেয়ার মানে হলো হতাশার দ্বীপ, তাহলে ডেসপেয়ার মানে হলো হতাশা। দি ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ। আচ্ছা, তোমাদের যদি মানেটা তাড়াতাড়ি করে লিখতে অসুবিধে হয়, তোমরা একটু পজ করে নেবে, করে দেখে দেখে মানেটা খাতায় তুলে নিতে পারো। আর যদি মনে রাখতে পারো তো সবচেয়ে ভালো। যদি কারো মনে হয় যে মনে রাখতে পারবো না, আমায় খাতায় তুলতে হবে, তাহলে ভিডিওটা একটু পজ করে নেবে। তাহলে ডেসপেয়ার মানে হলো দি ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ। I was almost dead and the rest of my ship's company. রেস্ট মানে কি? বাদ বাকি। এমনিতে রেস্ট মানে আমরা সবাই জানি রেস্ট নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু রেস্ট মানে তা নয়। এখানে রেস্ট মানে হচ্ছে অবশিষ্টাংশ বা বাদ বাকি। মানে আমি তো বেঁচে গেছি, কিন্তু বাদ বাকি আমার যে আরও সঙ্গী সাথীরা ছিল, আরও যে ক্রিউরা ছিল, মেম্বার অফ দি ক্রিউ যারা ছিল, তারা সেই বাদ বাকিরা, আমাকে বাদ দিয়ে বাকিরা, তারা ডুবে গেছে। তাহলে রেস্ট মানে হলো রিমেইনিং পার্ট বা অবশিষ্টাংশ বা বাদ বাকি। অফ মাই শিপস কোম্পানি, আমার জাহাজের সঙ্গী দল। এমনিতে তো কোম্পানি মানে তোমরা সবাই জানো, এমনি তো কোম্পানি তো জানো, সেটা বিজনেসের ক্ষেত্রে কোম্পানি মানে সেটা তো তোমরা জানোই, সেটা বাদ দিয়েও বলছি। এছাড়াও কোম্পানি মানে সঙ্গ হয়, জানো। আমি তোমাকে কোম্পানি দেবো তোমার যাত্রায়, সঙ্গ দেবো, কিন্তু এখানে কোম্পানি মানে তা নয়। সেক্ষেত্রে কোম্পানি মানে দ্য ফ্যাক্ট অফ বিইং উইথ সামবডি অ্যান্ড নট অ্যালোন, কিন্তু এখানে কোম্পানি মানে তা নয়। এখানে কোম্পানি মানে হচ্ছে সঙ্গী দল, আমার জাহাজের সঙ্গী দল। আ গ্রুপ অফ পিপল টুগেদার, কোম্পানি বলতে গ্রুপ অফ পিপল। অফ মাই শিপস কোম্পানি, আমার জাহাজের সঙ্গী দল ডুবে গিয়েছিল। ওয়াজ ড্রাউন্ড, ড্রাউন মানে ডুবে মরে যাওয়া, ডুবে যাওয়া। ড্রাউন মানে ডুবে যাওয়া বা ডুবে মরে যাওয়া। টু ডাই বিকজ ইউ হ্যাভ বিন আন্ডার ওয়াটার, কারণ তুমি জলের তলায় ছিলে, টু লং, দীর্ঘ সময় ধরে তুমি জলের তলায় ছিলে বলে যদি তুমি মরে যাও, তাহলে সেটাকে বলে ড্রাউন। সরি, মানে তুমি ইন দ্য সেন্স যে কোনো ব্যক্তি আর কি, দীর্ঘ সময় যদি কেউ জলের তলায় থেকে মারা যায়, তাহলে সেটাকে ড্রাউন বলে। এবং অবশ্যই সে শ্বাস প্রশ্বাস নিতে না পারার জন্য মরে যাবে। তো টু ডাই বিকজ সামওয়ান হ্যাভ বিন আন্ডার ওয়াটার টু লং অ্যান্ড সামওয়ান ক্যানট ব্রিথ। আমি ইউ দিয়েই লিখেছি, কারণ ডিকশনারিতে ইউ দিয়ে আছে। তোমাদের সবার বাড়িতে হয়তো ডিকশনারি না থাকতে পারে, তাই ডিকশনারি মিনিংগুলো আমি এক জায়গায় করেছি। সো প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি কিন্তু হুবহু ডিকশনারি থেকে লিখেছি। টু ডাই বিকজ ইউ হ্যাভ বিন আন্ডার ওয়াটার টু লং অ্যান্ড ইউ ক্যানট ব্রিথ, ড্রাউন মানে তাহলে ডুবে মরা। I had neither food nor house nor clothes. I feared I would be devoured. আমি ভয় পেয়েছিলাম আমায় গিলে খাবে, আমাকে ভক্ষণ করা হবে, আমাকে গোগ্রাসে গিলে খাওয়া হবে। ডিভাওয়ার মানে গোগ্রাসে গিলে খাওয়া, গোগ্রাসে খাওয়া। টু ইট অল অফ সামথিং, কোনো কিছুর সবটা খেয়ে নেওয়া, ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। স্পেশালি বিকজ ইউ আর ভেরি হাংরি, যখন তুমি খুব ক্ষুধার্ত থাকো, তখন যদি তুমি তাড়াতাড়ি করে সবটা গোগ্রাসে খেয়ে নাও, তাহলে সেই কাজটিকে বলা হয় ডিভাওয়ার করা, ডিভাওয়ার মানে গোগ্রাসে খাওয়া। টু ইট অল অফ সামথিং ভেরি কুইকলি স্পেশালি বিকজ ইউ আর ভেরি হাংরি। ঠিক আছে? আচ্ছা, ডিভাওয়ার্ড বাই ওয়াইল্ড বিস্টস। বিস্ট মানে তোমরা জানো জন্তু, আর ওয়াইল্ড মানে বন্য, লিভিং অর গ্রোয়িং ইন ন্যাচারাল কন্ডিশনস, যারা প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছে। নট কেপ্ট ইন এ হাউস, বাড়িতে, খাঁচায়, চিড়িয়াখানায়, পশু খামারে, এসব জায়গায় রাখা হয়নি, বাড়িতে রাখা হয়নি, কোনো বাড়িতে বা কোনো চিড়িয়াখানায় রাখা হয়নি। চিড়িয়াখানায় রাখা হয়নি বললে ভুল হবে, সরি, যে বাড়িতে প্রতিপালিত হয়নি। যেমন ধরো গরু বাড়িতে প্রতিপালিত হয়, সেটা ওয়াইল্ড না। বাঘ, সিংহ বনে জঙ্গলে বেড়ে ওঠে, তারা ওয়াইল্ড মানে বন্য, এটা সবাই জানো, বোধহয় জানো। ক্রিচার্স, ওয়াইল্ড বিস্টস ওয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এলো। আই স্লেপ্ট ইন এ ট্রি, আমি গাছে শুয়েছিলাম। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিচার্স, বন্য জন্তুদের ভয়ে। ক্রিচার মানে যারা, যেসব প্রাণী, যেসব লিভিং বিইংরা নড়াচড়া করতে পারে, বুঝতে পেরেছ? প্রাণী, আ লিভিং থিং দ্যাট ক্যান মুভ অ্যারাউন্ড, জ্যান্ত জিনিস যা ঘুরে বেড়াতে পারে। সাচ অ্যাজ অ্যান অ্যানিমাল, যেমন প্রাণী মানে লিভিং থিং হলেও গাছ টাছ নয়, বোঝা গেছে? যারা মুভ করতে পারে, যেসব লিভিং থিং, তারাই হচ্ছে ক্রিচার। তারপর তো ইট রেইনড অল নাইট, এর মানে তো তোমরা জানোই। আর আশা করি পড়াতে হবে না, এইটুকু বুঝতে পেরে গেছো।
যদি বুঝতে অসুবিধা থাকে, যে জায়গাটাতে বাংলা মানেটা বলেছি একটু আগে, একটু পিছনে ফিরে গিয়ে সেই জায়গাটুকু শুনে নাও। এবার আমি দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ব। প্রথমে আমি পড়ব, তোমরা শুনবে, খুব মন দিয়ে শুনবে। দ্বিতীয়বার আমি যখন পড়ব তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে, ঠিক আছে? The rain continued through the next day with gusts of wind. Only a wreck of my ship was to be seen at low water. I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. I was able to collect some wood, cable, string, a knife, nails, and a gun. I also collected a hammock and some canvas with which I made a tent. I got some ink and paper. I also found some money, but they were useless to me in this barren island. I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. শুনে নিয়েছ? এইবার তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো। The rain continued through the next day with gusts of wind. Only a wreck of my ship was to be seen at low water. I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. I was able to collect some wood, cable, string, a knife, nails, and a gun. I also collected a hammock and some canvas with which I made a tent. I got some ink and paper. I also found some money, but they were useless to me in this barren island. I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. Thanks for listening to me. The rain continued through the next day with gusts of wind. দমকা প্রবল বাতাসের সঙ্গে পরের দিনেও বৃষ্টিপাত চলতে থাকলো। আমরা জানি যে যেদিন উপস্থিত হয়েছেন, গিয়ে পৌঁছেছেন ওই অনুর্বর নির্জন দ্বীপে 30শে সেপ্টেম্বর, তার পরের দিনও সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল, তার পরের দিনও বৃষ্টিপাত চলতে লাগলো উইথ গাস্টস অফ উইন্ড, প্রবল বাতাসের সঙ্গে। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। কম জলে, অর্থাৎ কিনা ভাটায় আমার জাহাজের ধ্বংসপ্রাপ্ত খণ্ডিত অংশ দেখা গেল। আই সোয়াম টু দি রেক। আমি সেই জাহাজডুবির কবলে পড়া জাহাজ বা সেই দুর্ঘটনাগ্রস্ত জাহাজ বা ভাঙা জাহাজের অংশর কাছে গেলাম। এখানে গেলাম টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল। আমার টিকে থাকার জন্য উদ্ধার করতে, রেস্কিউ অ্যান্ড সিকিউর সংগ্রহ করতে। সিকিউরের দুরকমই মানে হয়, সংগ্রহ করা আবার সুরক্ষিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। তো এখানে দুটো মানই ধরতে পারো, সুরক্ষিতভাবে রাখার জন্য বা সংগ্রহ করার জন্য, আর উদ্ধার করার জন্য গেলাম। কি উদ্ধার করতে গেলাম? কিছু খাবার এবং অন্যান্য রসদ, অ্যান্ড আদার সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। ঠিক আছে, যে আমি তো চলে এসেছি এই দ্বীপে, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, আমাকে তো টিকে থাকতে হবে, আমাকে তো সারভাইভ করতে হবে। সেই সারভাইভ করার জন্য কিছু খাবার দাবার আমি সেই রেক থেকে রেস্কিউ করে নিয়ে এলাম, খাবার এবং অন্যান্য রসদ, অ্যান্ড আদার প্রভিশনস। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড। আমি কিছু কাঠ সংগ্রহ করতে সক্ষম হলাম। আর কি সংগ্রহ করলাম? কেবল, কাছি, মোটা রজ্জু বলতে পারো, মোটা তার, স্ট্রিং, তন্ত্রী বা তার, আর নাইফ, ছুরি, নেলস, পেরেক, অ্যান্ড আ গান, একটা বন্দুক এবং একটা বন্দুক। আই অলসো কালেক্টেড, আমি আরও সংগ্রহ করেছিলাম আ হ্যামাক, একটা হ্যামাক। হ্যামাক কী জিনিস?
হ্যামাক দেখবে জাল দিয়ে তৈরি এক রকমের বিছানা, তার দু প্রান্তে দুটো দড়ি থাকে। অনেক সময় দেখা যায়, এরকম ছবি হয়তো দেখে থাকবে, সি বিচে নারকেল গাছে দুটো নারকেল গাছে দুটো প্রান্তকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, মাঝখানে একটা সুন্দর দড়ির ঝুলন্ত বিছানা তৈরি হয়ে গেছে। সেইটা হচ্ছে হ্যামাক। এর বাংলা কি আমি জানি না, থাকলেও আমার জানা নেই। অ্যান্ড সাম ক্যানভাস। তাহলে কি আরও কি জোগাড় করলাম? এই উড, কেবল, স্ট্রিং, নাইফ, নেল, গান, ফুড, এইসব বাদে জোগাড় করলাম একটা হ্যামাক আর কিছু ক্যানভাস। কি ক্যানভাস? তোমরা সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, যা দিয়ে আমি একটা তাঁবু তৈরি করলাম। তাহলে তাঁবু কি দিয়ে তৈরি করলাম? ক্যানভাস দিয়ে। হ্যামাক জোগাড় করলাম আর জোগাড় করলাম ক্যানভাস, তাই দিয়ে তৈরি করলাম তাঁবু। তাহলে ক্যানভাসটা কি? ক্যানভাস যারা ছবি আঁকে তারা সবাই নামটা নিশ্চয়ই হয়তো শুনে থাকবে। ক্যানভাসের ওপর শিল্পীরা ছবি আঁকেন। এটা আসলে একটা রকমের মেটেরিয়াল। ক্যানভাসটা আসলে মেটেরিয়ালটার নাম। হ্যাঁ, তাই যেটার ওপরে, যেটা দিয়ে তাঁবু হতে পারে, বা যেটা জাহাজে পাল তৈরি করতে পাল হিসেবে ব্যবহার হয়, আবার তার উপরে শিল্পীরা ছবিও এঁকে থাকেন। ঠিক আছে। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। আমি কিছু কালি আর কাগজ পেলাম। আচ্ছা, ক্যানভাস মানে এটা বই দেওয়া আছে না? নেই। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি। আমি কিছু টাকাও পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। কিন্তু এই অনুর্বর দ্বীপে তারা আমার কাছে ছিল নিষ্প্রয়োজন। তাদের কোনো ব্যবহারিক দিকই নেই, কোনো কার্যকারিতাই নেই। কেন নেই? কারণ I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. ট্রেড মানে এমনিতে ব্যবসা বাণিজ্য, কিন্তু এখানে ট্রেড বলতে ধরে নেওয়া যেতে পারে কার্যকলাপ। ম্যানকাইন্ড, মানব জাতির যে কার্যকলাপ, তার যে অর্ডিনারি মানে সাধারণ, সবাই জানো, তার যে সাধারণ স্বাভাবিক কোর্স মানে কোর্স অফ অ্যাকশন। তাহলে মানব জাতির ট্রেড মানে মানব জাতির কার্যকলাপের অর্ডিনারি কোর্স অফ অ্যাকশন, সাধারণ স্বাভাবিক যে পন্থা। তাহলে মানব জাতির কার্যকলাপের সাধারণ স্বাভাবিক পন্থা, অর্থাৎ মানব জাতির সাধারণ স্বাভাবিক কর্মপদ্ধতি বা কর্মপন্থা, তার থেকে আমি কোথায় ছিলাম? সাম 100 leagues away, অর্থাৎ 100 leagues away, অর্থাৎ কয়েকশো লিগ দূরে। লিগ মানে প্রায় 5.5 কিলোমিটারের মতো, এটা একটা দূরত্বের একক। তার মানে আমি অনেক দূরে ছিলাম মানব সভ্যতা থেকে, মানব জাতির যে কার্যকলাপের পদ্ধতি, তার থেকে আমি অনেক দূরে। স্বাভাবিক যে জীবন মানব সভ্যতায় আমি যাপন করে এসেছি, সেই জীবন থেকে আমার এই জীবনটা এখন অনেক দূরে সরে গেছে। আমাকে অন্যভাবে জীবনযাপন করতে হবে। আমার কাছে টাকা পয়সার আর কোনো কার্যকারিতা নেই। টাকা তো বিনিময়ের মাধ্যম। আমি কার সঙ্গে কী বিনিময় করব? তাহলে আমার জীবনযাপন এখন পাল্টে গেছে। আই ওয়াজ কনভিন্সড, আমি বুঝে গিয়েছিলাম। আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে দি রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাদবাকি অংশ, অ্যালোন, একা, ইন দিস ওয়াইল্ড, এই বন্য ডেসোলেট আইল্যান্ড, নির্জন দ্বীপে। বোঝা গেছে? এবার তাহলে আমরা একটু শব্দের মানেগুলো পরপর দেখে নেব। আমার মনে হয়েছে যে শব্দগুলো হয়তো তোমাদের কাছে নতুন, সেই শব্দের মানেগুলো এত সামনাসামনি ক্লাস করা যাচ্ছে না, একটু যতটা পারাই তোমাদের কাছে, যে তোমরা জিজ্ঞেস করবে, ক্লাস চলাকালীনই হয়তো হাত তুলে জিজ্ঞেস করলে কোন মানেটা বুঝতে পারছি না, সেটা তো করা যাচ্ছে না। তোমরা, আমি নিজে আন্দাজ মতো কয়েকটা শব্দের মানে তোমাদের বলে দিচ্ছি। The rain continued through the next day with gusts of wind. গাস্ট মানে বললাম আকস্মিক শক্তি, ঝাপটা বা দমকা। গাস্টস অফ উইন্ড, দমকা বাতাসের আকস্মিক শক্তি। গাস্ট মানে আ সাডেন, একটি আকস্মিক, স্ট্রং, প্রবল, ইনক্রিজ, বৃদ্ধি, in the amount and speed of wind that is blowing. যে বাতাসটা বইছে তার পরিমাণে এবং গতিতে যদি একটা প্রবল এবং
আকস্মিক বৃদ্ধি ঘটে তাহলে সেটাকে বলে গাস্ট। অর্থাৎ হাওয়া বইছিল, হঠাৎ করে হাওয়ার পরিমাণ বেড়ে গেল এবং হাওয়া অনেক জোরে বইতে শুরু করলো, তখন সেটাকে বলে গাস্ট। এই যে বৃদ্ধি পাওয়া, এটাকে বলে গাস্ট। তাহলে গাস্ট অফ উইন্ড সোজা বাংলায় কি দাঁড়ালো? বাতাসের ঝাপটা বা বাতাসের আকস্মিক শক্তি। তাহলে উইথ গাস্টস অফ উইন্ড বলতে আমরা বলতে পারি বাতাসের ঝাপটার সঙ্গে বা দমকা হাওয়ার সঙ্গে। রেক, এরপরে আছে আমরা রেক। অনলি আ রেক অফ মাই শিপ। রেক মানে আমি আগের দিন টাইটেলটা বোঝাতে গিয়ে বলেছি, আর শিপ রেক সেলার, সেখানে বলতে গিয়ে রেক মনে হচ্ছে যেন আমি সে অন্যই রেক মানেটা বলেছি। রেক মানে হচ্ছে ডিকশনারি মিনিং হলো আ শিপ দ্যাট হ্যাজ সাঙ্ক, জাহাজ যেটা ডুবে গেছে, অর দ্যাট হ্যাজ বিন ভেরি ব্যাডলি ড্যামেজড, কিংবা যেটা খুব বিশ্রীভাবে ভয়ানকভাবে যেটা ক্ষতিপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নষ্ট হয়েছে, সেই জাহাজটাকে বলছে রেক। তাহলে জাহাজ যদি ভেঙেই যায়, জাহাজ যদি নষ্টই হয়ে যায়, তাহলে তার একটা আর রেক অফ মাই শিপ ওয়াজ ভিজিবল না কি আছে না ওয়াজ সিন বলতে ধরেই নেওয়া যেতে পারে জাহাজের ভাঙা অংশটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই এখানে রেক অফ দি শিপ বলা হচ্ছে। রেস্কিউ, তারপরে আমার মনে হচ্ছে রেস্কিউ মানে হয়তো তোমরা নাও জানতে পারো। আচ্ছা, অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। আই সোয়াম টু দি রেক, আমি সাঁতার কেটে গেলাম। টু দি রেক মানে ওটা টু রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধার করা। টু সেভ সামবডি অর সামথিং ফ্রম এ ডেঞ্জারাস অর হার্মফুল সিচুয়েশন, কোনো ক্ষতিকর পরিস্থিতি থেকে কাউকে বা কোনো কিছুকে বাঁচানো, মানে সোজা কথায় উদ্ধার করা। তাহলে আই সোয়াম টু দি রেক টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড টু সিকিওর, সিকিওর মানে সংগ্রহ করাও হতে পারে, টু গেট অর টু অবটেন, আর নিরাপত্তা নিশ্চিত করাও হতে পারে। টু প্রোটেক্ট সামথিং সো দ্যাট ইট ইজ সেফ, কোনো কিছুকে রক্ষা করা যাতে সেটা নিরাপদ থাকে। তাহলে সেফ সিকিওর মানে দুটো হয়, এখানে দুটো অর্থই প্রযোজ্য। হ্যাঁ, তো সেফ অ্যান্ড টু রেস্কিউ অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল। সার্ভাইভাল কথাটা এসছে সার্ভাইভ থেকে, সার্ভাইভের নাউন সার্ভাইভাল। সার্ভাইভ মানে টিকে থাকা বা বেঁচে থাকা, তার যে দশা, তার যে অবস্থা, বেঁচে থাকার যে অবস্থা বা টিকে থাকার যে অবস্থা, সেইটি সার্ভাইভাল। সার্ভাইভের নাউন সার্ভাইভাল। তাহলে সার্ভাইভাল মানে হলো দি স্টেট অফ কন্টিনিউইং টু লিভ, বেঁচে থাকার যে অবস্থা, হ্যাঁ, অর এক্সিস্ট বা টিকে থাকার যে অবস্থা, অফেন ডেসপাইট ডিফিকাল্টি অর ডেঞ্জার, কঠিন পরিস্থিতি অথবা বিপদ সত্ত্বেও যে টিকে থাকার যে অবস্থা, সেইটি হচ্ছে সার্ভাইভাল। ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, খাবার এবং অন্যান্য রসদ, প্রভিশন মানে হচ্ছে রসদ। সাপ্লাইজ অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক অর আদার নেসেসিটিস স্পেশালি ফর এ লং জার্নি, বিশেষত দীর্ঘ যাত্রার জন্য খাদ্য পানীয় এবং অন্যান্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তার সরবরাহই হচ্ছে প্রভিশনস। তাহলে প্রভিশন বলতে সোজা কথায় আমরা রসদ বলতে পারি। কেবল মানে মোটা দড়ি বা খুব মোটা তার বা কাছি বা রজ্জু। আর থিক স্ট্রং মেটাল রোপস ইউজড অন শিপস ফর সাপোর্টিং অর ফর সাপোর্টিং ব্রিজেস, ব্রিজকেও সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় মোটা মোটা কেবল ব্যবহার হয়, তোমরা দেখে থাকবে কলকাতায় আছে। আর অথবা জাহাজেও ব্যবহার হতে পারে কেবলের, থিক স্ট্রং মেটাল রোপস। ঠিক আছে, এখানে কেবল কথাটা আছে, যেখানে আমরা বলছি কি কি জোগাড় করলাম। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড মানে জানো কেবল। স্ট্রিং বলছি, স্ট্রিং হচ্ছে তার বা তন্ত্রী। মেটেরিয়াল মেড অফ সেভারাল থ্রেডস টুইস্টেড টুগেদার, অনেকগুলো সুতোকে যদি একসঙ্গে প্যাঁচানো হয় তারপর সেটা দিয়ে কোনো কিছু বাঁধা যেতে পারে বা কোনো কিছুকে বেঁধে ধরে টানা যেতে পারে। হ্যাঁ, ইউজ ফর টাইং থিংস টুগেদার, সেটা হচ্ছে স্ট্রিং। আ পিস অফ স্ট্রিং ইউজ টু ফ্যাশন অর পুল সামথিং অর কিপ সামথিং ইন প্লেস, কোনো কিছুকে বাঁধা বা কোনো কিছুকে টানা বা কোনো কিছুকে এক জায়গায় ধরে রাখা, সেইটার জন্য ব্যবহার হয়। তো স্ট্রিং মানে তন্ত্রী বা তার। আমরা জানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেও স্ট্রিং থাকে, সেগুলোকে আমরা স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট বলি, সেখানে স্ট্রিং কথাটা নিশ্চয়ই শুনেছ। এরপর আসছে হ্যামাক। হ্যামাক হচ্ছে আ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড জেনারেলি মেড অফ নেট, সাধারণত জালের তৈরি এক ধরনের ঝুলন্ত বিছানা হলো হ্যামাক। অ্যান্ড সাম ক্যানভাস,
আই অলসো কালেক্টেড আ হ্যামাক অ্যান্ড সাম ক্যানভাস, আরও কিছু ক্যানভাস জোগাড় করলাম। ক্যানভাস মানেটাও আমি বলে দিয়েছি, হ্যাঁ, অমসৃণ ভারী মেটেরিয়াল, যা দিয়ে তাঁবু হতে পারে, পাল হতে পারে, কিংবা আর্টিস্টরা পেন্ট করতে পারে, সেই দিয়ে আমি কি করেছি, ক্যানভাস। আই অলসো কালেক্টেড আ হ্যামাক অ্যান্ড সাম ক্যানভাস উইথ উইচ আই মেড আ টেন্ট, যা দিয়ে আমি একটা তাঁবু তৈরি করেছিলাম। ঠিক আছে, তাঁবু, টেন্ট মানে হলো তাঁবু। আর শেল্টার, এক রকমের আশ্রয়, মেড অফ আ লার্জ শিট অফ ক্যানভাস, বড় ক্যানভাসের চাদর দিয়ে তৈরি এক রকমের আশ্রয়। ক্যানভাস বা নাইলনের চাদর দিয়ে তৈরি, সেটা কি করা হয়, দ্যাট ইজ সাপোর্টেড বাই পোলস, খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া হয় এবং দড়ি দিয়ে মাটির সঙ্গে, অ্যান্ড পোলস অ্যান্ড রোপস ফিক্স টু দ্য গ্রাউন্ড, সেটা মাটির সঙ্গে কি করা হয়, আটকে দেওয়া হয়। অ্যান্ড ইজ স্পেশালি ইউজড ফর ক্যাম্পিং, সাধারণত ক্যাম্পিংয়ে গেলে আমরা তাঁবু ব্যবহার করে থাকি। তো তাঁবু জানো কি, বুঝতে পারছো, ক্যানভাস, লার্জ ক্যানভাস বা নাইলন দিয়ে তৈরি, মাটির সঙ্গে দড়ি আটকানো থাকে, দড়ি দিয়ে আর খুঁটি দিয়ে সেটা তৈরি করা হয় একটা টেম্পোরারি শেল্টার, সেই হচ্ছে টেন্ট বা তাঁবু। আচ্ছা, টেন্ট মানে সোজা কথায় এত কিছু না গিয়ে টেন্ট মানে তাঁবু। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে, এরপরের শব্দ যেটা আমার মনে হচ্ছে তোমরা হয়তো নাও পারতে পারো, মানে I got some ink and paper. I also found some money, but they were useless to me in this barren island. Barren মানে অনুর্বর, not good enough for plants to grow on it. Not good enough for plants to grow on it. যে জমিটার ওপরে, যে জমিটা সাধারণত এটা জমির ক্ষেত্রে ব্যবহার হয়, যে জমিটা উদ্ভিদের জন্মের পক্ষে ভালো নয়, সেইটি হচ্ছে ব্যারেন। নট গুড এনাফ, যথেষ্ট ভালো নয়, ফর প্ল্যান্টস, উদ্ভিদদের জন্য, টু গ্রো অন ইট, এতে জন্মানো বা গজানো বা বেড়ে ওঠার জন্য, যেটা ভালো নয়, যথেষ্ট ভালো নয়, অর্থাৎ এর ফলে এটা জন্ম নেয় না বা গজায় না, সোজা কথায় অনুর্বর, সেই হলো ব্যারেন। লিগ, এক লিগ মানে 5.556 কিলোমিটার, এটা একটা দূরত্বের একক। এখানে লিগ মানে তাই বলেই আমার মনে হয়েছে, এখানে লিগ মানে দূরত্বের একক হিসেবেই ধরা হয়েছে, নাহলে লিগটা প্লুরালে থাকবে কেন। অর্ডিনারি মানে সাধারণ। কোর্স বলতে এখানে অন্য কিছু নয়, এখানে কোর্স মানে কোর্স অফ অ্যাকশন, হ্যাঁ, আ ওয়ে অফ অ্যাক্টিং ইন অর ডিলিং উইথ আ পার্টিকুলার সিচুয়েশন, বিশেষ অবস্থায় যেভাবে আমরা কাজ করে থাকি, অর্থাৎ কোর্স অফ অ্যাকশন, কর্মপন্থা। ট্রেড মানে এমনিতে হয়তো বিজনেস, কিন্তু এখানে আমার মনে হলো যে ট্রেড বলতে কাজকে বোঝানো হয়েছে, কার্যকলাপকে বোঝানো হয়েছে। আমরা যে কাজ, হাতে পায়ে যে কাজ করি সাধারণত বেঁচে থাকা মানে জীবন ধারণের জন্য মানব জাতি যে সমস্ত কার্যকলাপ করে থাকে, সেইটাই এখানে ট্রেড বলতে বোঝানো হয়েছে। হ্যাঁ, এমনিতে কিন্তু আমার মনে হলো এখানে ট্রেড বলতে তাই শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কথা এখানে আসছে না, এবং আমরা ডিকশনারি খুঁজলে দেখতে পাই যে ট্রেডের একটা এরকম মিনিংও আছে, যেখানে ট্রেড বলতে কিন্তু জব বোঝানো হচ্ছে। এখানে এমনিতে কিন্তু ইউজুয়ালি খুব ওয়াইডলি ইউজড হয় ট্রেড, মানে একেবারে মানে অধিকাংশ ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই ট্রেড মানে কিন্তু ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, I was convinced that I had to spend the rest of my life alone in this wild, desolate island. I was convinced, আচ্ছা ম্যানকাইন্ডটা বলে দিই, হ্যাঁ, ম্যানকাইন্ড মানে মানব জাতি, অল হিউম্যানস, সমস্ত মানুষ, একে যদি ভাবা হয় থট অ্যাবাউট অ্যাজ ওয়ান লার্জ গ্রুপ, একটা বিরাট গ্রুপ, একটা বিরাট দল হিসেবে যদি সমস্ত মানুষকে ভাবা হয়, তাহলে যা পাই, মানে সোজা কথা মানব জাতি, ম্যানকাইন্ড হলো মানব জাতিকে বলা হচ্ছে ম্যানকাইন্ড। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. I was convinced, আমি বুঝে গেছিলাম, আমি উপলব্ধি করতে পেরেছিলাম। তাহলে এটা কিন্তু প্যাসিভে আছে এখানে। এমনিতে কনভিন্স মানে তাহলে হলো, তাহলে কে ওনাকে বোঝালো, ওনার পরিস্থিতি, ওনার সিচুয়েশন, ওনার সার্কামস্ট্যান্স ওনাকে বোঝালো, কিন্তু তাহলে এটা প্যাসিভে আছে। কিন্তু এমনিতে কনভিন্স মানে কি, এমনিতে কনভিন্স মানে বোঝানো, উপলব্ধি করানো। উনি কনভিন্সড হয়েছেন মানে উনি বুঝেছেন বা উপলব্ধি করেছেন, কিন্তু বা ওনার মনের মধ্যে বিশ্বাস জন্মেছে। কিন্তু এমনিতে কনভিন্স মানে হচ্ছে উপলব্ধি করানো, বোঝানো, কারোর মনের মধ্যে স্থির বিশ্বাস তৈরি করে দেওয়া, নিশ্চিত প্রত্যয় জাগানো, এই সব হচ্ছে কনভিন্স মানে। আমি রামকে কনভিন্স করিয়েছিলাম যে সে স্টেজে খুব ভালো গান গাইতে পারবে। তার মানে রামের মনের মধ্যে এই ধারণাটা ছিল না,
কিন্তু আমি রামের মধ্যে এই ধারণাটা এই বিশ্বাসের জন্ম দিলাম যে হ্যাঁ তুমি গাইতে পারবে। তাহলে এইটা হচ্ছে কনভিন্স করা, কাউকে কিছু উপলব্ধি করানো, কাউকে কিছু বোঝানো, বা কারোর মনের মধ্যে কোনো একটা নিশ্চিত বিশ্বাস জাগিয়ে তোলা। টু মেক সামবাডি, এটা আবার এটা কেউ নিজেও নিজেকে কনভিন্স করতে পারে, সেটাও হতে পারে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখানে ওনাকে ওনার চারপাশের যে পরিস্থিতি সেটা কনভিন্স করিয়েছে, সেটা এখানে নেই, সেটা এখানে সেন্টেন্সটা প্যাসিভ হয়ে আছে, আই ওয়াজ কনভিন্সড বলে আছে। যাই হোক, তো কনভিন্স মানে তাহলে কী হলো? টু মেক সামবাডি বিলিভ, কাউকে বিশ্বাস করানো। টু মেক সামবাডি বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু, কোনো কিছু যে সত্যি সেইটা কোনো একজনকে বোঝানো, কোনো একটা ঘটনা যে সত্যি, কোনো একটা বিষয়ে কোনো একটা বিষয়কে সত্য বলে কাউকে বিশ্বাস করানো, কাউকে বোঝানো, ঠিক আছে, কারো মনে সেই বিশ্বাসটা তৈরি করা। তাহলে আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দি রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাদ বাকিটা, জীবনের যে কটা দিন মানব জাতির সঙ্গে, মানব সভ্যতার সঙ্গে কাটিয়েছি, এরপর আমার যে বাদ বাকি জীবনটা পড়ে আছে, দি রেস্ট অফ মাই লাইফ, আমার রেস্ট মানে হচ্ছে বাদ বাকি অংশ, বাদ বাকি জীবনের বাদ বাকিটা আমাকে কাটাতে হবে ইন দিস ওয়াইল্ড, এই বন্য ডেসোলেট আইল্যান্ড। হ্যাঁ, ডেসোলেট আইল্যান্ড, এই নির্জন দ্বীপে। ডেসোলেট মানে হলো নির্জন, এমটি অ্যান্ড উইদাউট পিপল, ফাঁকা এবং লোকজনবিহীন, এতটাই এমনই ফাঁকা, মেকিং ইউ ফিল স্যাড অর ফ্রাইটেন্ড, যাতে তোমার দুঃখ হতে পারে বা তুমি ভয় পেতে পারো, এই রকম ফাঁকা নির্জন জায়গাকে আমরা ডেসোলেট বলতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই মানেগুলো আলাদা করে করে বুঝিয়ে বলার পর যদি মনে হয় আরেকবার বাংলাটা শুনে নেওয়া বা আরেকবার ব্যাখ্যাটা শুনে নেওয়া দরকার, তাহলে দেখবে এই ভিডিওতেই আমি যেখানে সেকেন্ড প্যারাটা রিডিং পড়ার পরেই প্রথমেই একবার বুঝিয়ে দিয়েছি। এই মিনিংগুলো শোনার পর যদি মনে হয় আরেকবার শুনে বোঝা দরকার, তাহলে ওই একটু দু এক মিনিট পেছনে ফিরে গিয়ে ওই জায়গাটা আরেকবার শুনে নিও। ঠিক আছে, ধন্যবাদ।